ক্রিকেটের ২২ গজের উত্তাপ এখন ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির মাঠে দাপাদাপি করছে। আজকে এই এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে ভারত বিপাকে পড়ে গেল শুধুমাত্র মুস্তাফিজুরকে কেন্দ্র করে, যেটা আইপিএল গোটা বিশ্বের সবচাইতে বড় একটা আয়োজন। সেই আয়োজনে বাংলাদেশের ক্রিকেটার সেই কাটার মাস্টারকে নিয়েই শুরু হয়েছিল এই ঘটনার পত্তন। কিন্তু এই ঘটনা আজকে শুধুমাত্র ভারত আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই ঘটনা এখন গোটা বিশ্ব জুড়ে আইসিসির কোর্টে বল চলে গেছে। আইসিসি এখন সবচেয়ে বড় বিপাকে পড়েছে। সামনে যে টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের কোনো প্লেয়ারই খেলতে আসবে না, এটা জানিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আর এই জল্পনা কল্পনার অবসান কোথায়? দুই দেশ দিশেহারা। একদিকে যেভাবে আমরা দেখেছি, উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি বলে দিয়েছে, যেখানে একজন প্লেয়ারেরই নির্দিষ্ট করে শুধুমাত্র মুস্তাফিজুরকে সেভ করতে পারে না, তারা মুস্তাফিজুরকে সেভ দিতে পারবে না, উপযুক্ত পরিকাঠামো নেই, এই বলে আইপিএল থেকে তাকে বাদ দিতে পেরেছে। সেক্ষেত্রে বাংলাদেশের এত জনসংখ্যা প্লাস প্লেয়াররা সকলকে কিভাবে সেভ দেবে ভারত? এই কথাকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেট আজ বিশ্ব রাজনীতিতে পরিণত হয়েছে। আমরা বারবারই বিভিন্ন মহলে শুনেছি, বারবার বলছে ক্রিকেট নাকি শুধুমাত্র ২২ গজ আর খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, সেগুলো এখন রাজনৈতিক নেতানেত্রীরাই ঠিক করে কোন দলে কোন প্লেয়ার খেলবে, কোন দলে কোন প্লেয়ার খেলতে পারবে না। সাবেক ক্রিকেটাররাও একই কথা বলছেন। বিশেষ করে ভারতে মুসলিম হওয়ার কারণে বারবার বাদ যেতে দেখেছি মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামিকে। অনুরূপভাবে অন্য কোনো দেশে এই ধরনের প্রতিহিংসা সেইভাবে চোখে পড়ে না। তবে আপনাদের সামনে যে উপস্থাপনটা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু ভারতের সবচাইতে বড় ধাক্কা, আর বাংলাদেশের এখন শুধু মজা লোটার ব্যাপার। কেন বলছি? এতদিন পর্যন্ত বাংলাদেশের আপামর জনসাধারণ ভারতের বশ্যতা স্বীকার করেছিল। যেহেতু ভারত একটা বিরাট দেশ, সেই দেশের মধ্যেখানে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের জনসংখ্যা মাত্র ২০ কোটি, সেক্ষেত্রে ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি। একটা দুটো রাজ্যের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের যে পরিমাণে জনসংখ্যা আছে, ভারতের অনেক রাজ্যেই হয়তোবা প্রায় সমতুল্য জনসংখ্যা আছে। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে মুস্তাফিজুরকে কেন্দ্র করে আইসিসি পর্যন্ত কেসটা গেল কী করে? যাওয়াটাই স্বাভাবিক। কোনো মানুষ যদি চুপচাপ থাকে, কোনো মানুষ সাপোজ মনে করুন আপনার বশ্যতা স্বীকার করেছে, আপনার সমস্ত কথা মেনে নেয়, আপনার কথা মেনে চলে, কিন্তু সেই মানুষটা যখন আপনার বিরোধিতা করবে, জেনে নেবেন সে সেই শক্তি অর্জন করতে পেরেছে, অথবা আপনার সেই লেভেলে ভুল হয়েছে। অতএব এখন এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমও এই খবর ফলাও করে ছাপছে, ফলাও করে টিভিতেও বলছে যে সত্যিই তো বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি ঠিকমতো পরিষেবা না দিতে পারার কারণে আইন শৃঙ্খলার অবনতি হবে এই ভেবে বাদ দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে তাদের টিমের ২০-২৫টা প্লেয়ার, তাদের আরও আনুষঙ্গিক মানুষজন প্লাস সেই দেশের সাপোর্টাররা কি করে জার্সি গায়ে দিয়ে একজন ভারতীয় পাশে বসে খেলা দেখবে আর সে সেফ থাকবে? এতে তো বিশৃঙ্খলা হতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ বলেই বাংলাদেশ একটা ছোট্ট দেশ হওয়ার সত্ত্বেও তারা সঠিক জায়গা বুঝে, যেটা আমরা বলি ঝোপ বুঝে কোব মারা, সেই ঝোপ বুঝে কোবটা কিন্তু মেরে দিয়েছে বাংলাদেশ। এখন ভারতের মহাবিপদ।
ভারতের বিসিসিআই যেটা বলছে, প্রাক্তন যিনি সভাপতি জয় শাহ এবং বর্তমানে আইসিসির সভাপতি তিনি, সেই আইসিসির সভাপতি জয় শাহ একদম বেপরা হয়ে গেছে, পাগলপাড়া হয়ে গেছে। যেভাবে হোক যেন তেন প্রকারে বাংলাদেশকে অনুনয় বিনিময় করে হলেও এই গরম লোহাকে ঠান্ডা করতে হবে। আর এই গরম লোহাকে যদি ঠান্ডা না করতে পারে, তাহলে আগামী দিনে ভারতে কোনো প্রকারে বিদেশি খেলোয়াড়রা আর সেফ থাকবে বলে মনে করছে না আপামর এই বিশ্বের সমস্ত খেলাপ্রেমী মানুষ। সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, অলিম্পিকের যে কোনো খেলা হতে পারে। আমরা সদ্য দেখেছি ভারত যেখানে অলিম্পিক ভারতে খেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার আগে এই 2026 সালের দোরগোড়ায় আমরা শুরুতেই যে ধাক্কাটা খেয়ে যাচ্ছি, তাতে ভারতের ভাগ্যাকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। আপনাদের সামনে কি ঘটনা থেকে কি ঘটনা ঘটেছে একটু আগে থেকে আলোচনা করলে ঠিকঠাক বুঝতে পারবেন। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা করাকে কেন্দ্র করে। এই দীপু দাসকে যখন হত্যা করছে, সেই সময়তে ভারতের এক শ্রেণীর হিন্দুত্ববাদী সংগঠন তারা ফলাও করে বলতে শুরু করলো, যেখানে হিন্দুদের উপরে নির্যাতন হয় সেই দেশের মুসলিম ক্রিকেটার ভারতবর্ষে খেলতে আসতে পারবে না আইপিএলে। ভাবুন, একটা দেশে একটা হিন্দু মানুষকে হত্যা করা হয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে আজকে বিশ্বে কি একটা খারাপ পরিস্থিতি। যতই চেষ্টা করুক আইসিসির চেয়ারম্যান, যতই ছাই দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, বিশ্বকে জানানোর চেষ্টা করুক যে না, আইপিএলের ওটা আমাদের নিজস্ব ব্যাপার ছিল, কিন্তু বিশ্ব কিন্তু সেই জায়গায় বসে নেই। সারা বিশ্ব রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে, ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে যে মুস্তাফিজুরকে কেন্দ্র করে যেভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর এবং কেকেআরের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার অর্থাৎ যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট শাহরুখ খান, সেই শাহরুখ খানও মুসলিম। সেই কারণ থেকে কিছু কিছু মানুষ বলেছে যে শাহরুখ খানকেও প্রয়োজনে আমরা ব্যান্ড করব, শুধু মুস্তাফিজুরকে নয়, শাহরুখ খানকেও ব্যান্ড করব। ভাবছেন, উগ্র হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা, উগ্র মৌলবাদ যখন শিরায় শিরায় পৌঁছে যায়, উগ্রতা যখন মানুষের মস্তিষ্কের প্রতিটা শিরা উপশিরায় পৌঁছে যায়, তখন এই রকম কথাবার্তায় উঠে আসে। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছে যে মুস্তাফিজুর রহমানকে যে 9,20,00,000 টাকায় কেনা হয়েছে, সেই টাকায় মুস্তাফিজুরকে না কিনে আমরা দীপু দাসের বাড়িতে পৌঁছে দেব। জানি না তিনি দীপু দাসের বাড়িতে কত টাকা পৌঁছাতে পেরেছেন, তবে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সমমর্যাদার একজন রাজ্যের বিরোধী দলনেতা যখন একটা খেলোয়াড় সে মুসলিম হওয়ার কারণে এই রকম বিদ্বেষে পরিণত করে এবং এই রকম বিদ্বেষের শিকার হয় মুস্তাফিজুর রহমান, সেক্ষেত্রে সার্বিকভাবে সারা বিশ্বের কাছে প্রশ্ন থেকেই যায়, ভারতবর্ষ কি আসলেই ধর্মনিরপেক্ষ দেশ, নাকি উগ্র হিন্দুত্ববাদীদের দেশে পরিণত হচ্ছে? যদি উগ্র হিন্দুত্ববাদীদের দেশে পরিণত হয়, তাহলে ভারত কিন্তু বিশ্ব মর্যাদা হারাতে চলেছে। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে ভারতের যখন খেলা হয় বিভিন্ন দেশে, তখন তাদের মধ্যে খেলার মাঠের মধ্যে কীরকম রাজনৈতিক উত্তাপ, কীরকম সেলিব্রেশন। আমরা যখন দেখেছি পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়রা হাত পর্যন্ত মেলায় না, অর্থাৎ এই যে ধর্মীয় মেরুকরণ, মুসলিম এবং হিন্দু, সেই একই মেরুকরণের শিকার হচ্ছে বাংলাদেশ এবং ভারত। যেটা এতদিন পর্যন্ত পাকিস্তান এবং ভারত ছিল, আজকে ভারত এবং বাংলাদেশ। তাহলে দিনের পর দিন ভারত কি একাকিত্বে ভুগছে? দিন দিন কি ভারত একা হয়ে যাচ্ছে এই বিশ্ব মঞ্চে? ভারতবর্ষ একটা এত বড় দেশ, আর সেই দেশে যদি এই রকম পরিস্থিতি ঘটে, তাহলে আপামর ভারতবাসীর এটা লজ্জার। তাই খোদ আইসিসির যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জয় শাহ,
মাঠে নেমে গেছেন এই পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য। কিন্তু যে মানুষটা নিজেই আগুন লাগিয়েছে, সে যতই জল ঢালুক সেই আগুন কি নিভবে এত সহজে? তবে আমরা চাই যেভাবেই হোক ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল অবস্থায় আসুক। পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি আছে, বাংলাদেশের সঙ্গেও যদি একই রকম পরিস্থিতি হয়, তাহলে বাংলাদেশের যেমন বিপদ, ভারতেরও বিপদ কিন্তু কম নয়। ভারত যদি মনে করে যে আমরা চারিদিক থেকে যেমনভাবে 3 দিক থেকে ঘিরে বসে আছি, তাই বাংলাদেশকে আমরা যে কোনো সময়তেই গলা টিপে ধরতে পারবো, বাংলাদেশের আপামর জনসাধারণও কিন্তু পাকিস্তানের মতোই বিপক্ষে চলে যাবে। আর পাকিস্তানের মতোই যদি বিপক্ষে চলে যায়, কথায় আবারও চলে আসে ভারতবর্ষে যখন কংগ্রেস সরকার, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী এই দূরদর্শী সম্পন্নতা চিন্তাভাবনা থেকে বাংলাদেশকে কিভাবে পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটা রাষ্ট্র করেছিলেন, তার সমস্ত পরিকল্পনা, তার সমস্ত প্ল্যান আজকে ম্লান হতে চলেছে শুধুমাত্র এই আরএসএস, বজরং আর উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচারে। উগ্র হিন্দুত্ববাদীরা শুধুমাত্র ভোট কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে হিন্দুদের মধ্যে এই বিষ ছড়াচ্ছে, কিন্তু যারা শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই এবং বোনেরা আছেন তারাও কিন্তু প্রতিবাদ করছেন। তারা বলছেন যে এটা কোনো মতেই আমরা এটা কাম্য করি না, এটা কামনা করি না যে বাংলাদেশের সঙ্গে ভারত এই রকম আচরণ করবে। কেউ কেউ আবার বলছে যে যারা এই প্রতিবাদ করছে তারা বাংলাদেশের দালাল হয়ে গেছে। বাংলাদেশের মধ্যেও যারা বলছে যে না, ভারতের সঙ্গে একটা সামঞ্জস্যতা নিয়ে আসার দরকার আছে, সেখানেও আমরা দেখছি দালাল দালাল ভুয়া ভুয়া বলে চিৎকার করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল নিয়ে আসতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দরকার আছে। একটু পূর্বের ঘটনা আরও একটু আপনাদের সামনে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন আসল ঘটনাটা কি। ঘটনাটা মুস্তাফিজুর রহমানকে আইপিএলে যেভাবে নিলামে নিয়ে আসা হয়েছে, সেটা নিশ্চয় ভারতের ক্রিকেট বোর্ডের যে অনুমতি সেই সাপেক্ষে এসেছেন এবং বাংলাদেশের ক্রিকেটের অনুমতি নিয়ে এসেছেন। এখানে দুই দেশের অনুমতি ছাড়া কোনো দেশের ক্রিকেটার কোনো দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোতে অংশ নিতে পারেন না। সেই অংশ নিতে এসে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের যে দল, সেই শাহরুখ খান 9,20,00,000 টাকায় মুস্তাফিজুরকে কিনে নেয়। কিছুদিন পরেই দীপু দাস নামে একজনকে বাংলাদেশে উগ্র মৌলবাদী কিছু মানুষ পিটিয়ে খুন করে। এই বিষয়কে কেন্দ্র করে ভারতের রাজনীতি তোলপাড় হয়ে যায়। এখানে মনে রাখতে হবে, যখন বাংলাদেশে কোনো একটা হিন্দু খুন হয়ে যাচ্ছে, আমরা এই খুনের পক্ষপাতী নই। অনুরূপভাবে ভারতেও কিন্তু প্রতিদিন মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে। শুধুমাত্র তাবরেজ আনসারিকে জয় শ্রীরাম না বলার কারণে হত্যা করেছে এটা কিন্তু নয়। সদ্য পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকেও উড়িষ্যায় পিটিয়ে খুন করা হয়েছে। আজকালের মধ্যেকার ঘটনা আপনারা দেখেছেন ঝাড়খণ্ডে কিভাবে বেলডাঙার একটা পরিযায়ী শ্রমিক তাকে খুন করা হয়েছে। এই যে দিনের পর দিন মুসলিম বিদ্বেষী হয়ে উঠছে ভারতের হিন্দুরা, এতে আগামী দিনে হিন্দু মুসলিমের যে বিরাট ফাটল তৈরি করছে শুধুমাত্র ঠুনকোর রাজনীতির স্বার্থে, এই ক্ষত আগামী দিনে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আজকের দিনে ভারতের আপামর জনসাধারণ বুঝে উঠতে পারছে না। তারা বুঝবে কি করে? গণমাধ্যমগুলো এইসব খবরগুলো চাপা দিয়ে রাখছে। আপনারা জানেন সদ্য জম্মু কাশ্মীরে একটা মেডিকেল কলেজ, সেখানে শ্রীমাতা বৈষ্ণোদেবী যে কলেজ, সেই বৈষ্ণোদেবী কলেজের মেডিকেল কলেজ, মুসলিম ছাত্র সংখ্যা বেশি। স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরে মুসলিম পার্সেন্টেজ বেশি, তাই স্বাভাবিকই মুসলিম ক্যান্ডিডেটই বেশি থাকবে, এমবিবিএস পঠরত ছেলে মেয়ে। সেখানে সেই কলেজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কি উগ্র! এই গোবর আর গোমূত্রের মধ্যে এরা কি খুঁজে পেয়েছে এরাই জানে ভালো। এরা আগামী দিনে যখন একটা হিন্দু আর একটা হিন্দুকে শুধুমাত্র বর্ণ বৈষম্যের কারণে, আপনারা জানেন ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষুদ্র, শূদ্র, এই যে বিভিন্ন ভাগ,
এই ভাগের কারণেই আমাদের ভারতের যিনি সংবিধান রচয়িতা, সেই সংবিধান রচনা করেছেন ভীমরাও আম্বেদকর। সেই ভীমরাও আম্বেদকর বাবা সাহেব, তাকে সেই বর্ণ বৈষম্যের কারণে তাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। সেই যুগ যখন ভারতের মাটিতে আবারও পুনরায় প্রতিষ্ঠিত করবে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো, সেই দিন বাকি এই হিন্দুগুলো যারা বলছে যে আমরা দলিত না, আমরা হিন্দু হয়ে গেছি, আমরা নমশূদ্র না, আমরা হিন্দু হয়ে গেছি, তারা সেদিনকে বুঝতে পারবে যে এদের মনের ভিতরে আসল যে চিন্তাভাবনা, আসল যে নক্কারজনক খারাপ যে চিন্তাভাবনা, সেই দিন এরা বুঝতে পারবে। এই চিন্তাভাবনা ভারতবর্ষকে একদম গ্রাস করে ফেলেছে। আর এই কারণে মুস্তাফিজুরকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। ভাবছেন এই বিষয়টা যখন একটা মানুষ শুনবে, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা নিশ্চয়ই আগে থেকে ওয়াকিবহাল আছেন, বা নতুন যদি আমার এই ভিডিওর মধ্য দিয়ে যদি আপনারা ওয়াকিবহাল হন যে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মুস্তাফিজুর রহমানকে কেকেআর অর্থাৎ শাহরুখ খানের দল থেকে তাকে ছাঁটাই করা হয়েছে, তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, ভারত কি এখনও সেকুলার আছে? ভারতবর্ষ কি এখনও ধর্মনিরপেক্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আপনি মনে করেন, না হিন্দুত্ববাদীদের একদম হাতের মুঠোয় চলে গেছে? এই কথাকে কেন্দ্র করে আজকে ভারতের যে ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটের বোর্ডের মধ্যে, দুই বোর্ডের মধ্যে কথোপকথন, এবং সেই কথোপকথনের মধ্যে আমরা দেখেছি আসিফ তিনিও বলেছেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান মুসলিম, সেই কারণে যদি তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়, অথবা তাদের কথা মতোই অর্থাৎ ভারতের কথা মতোই যদি আমি বলি যে তার উপযুক্ত সিকিউরিটি দিতে পারছি না, সেই কারণ থেকে আইপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে একজন প্লেয়ারকে যদি তারা সিকিউরিটি দিতে না পারার কারণে আইপিএল থেকে বাদ দিতে পারে, তাহলে এই যে আইসিসির আগামী দিনে যে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বাংলাদেশের এত সমর্থক, এতজন খেলোয়াড় ভারতের মাটিতে এসে খেলবে, তাদের নিরাপত্তা কি করে দেবে? এটা তো স্বাভাবিক প্রশ্ন, একদম সঠিক প্রশ্ন করেছে বাংলাদেশের মানুষ। তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের খেলার মাঠের যে আমরা বাঘ, আমরা টাইগার নামে পরিচিত, আমরা টাইগার বলেই সঠিক সময় সঠিক থাবাটা মেরেছি। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা আসিফ মুনির, উপদেষ্টা আসিফ নজরুলও কিন্তু একই কথা বলেছেন। বাংলাদেশের আসিফ নজরুল উপদেষ্টা, তিনি বলেছেন বাংলাদেশের কোনো প্লেয়ার ভারতে খেলতে যাবে না, যে কোনো ভেন্যু হতে পারে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, বিশ্বের যে কোনো দেশ হোক, কিন্তু ভারতে আমরা খেলতে যেতে পারবো না। কেননা এত বর্ণ বৈষ্ণব যেখানে মুসলিম হওয়ার কারণে একজন প্লেয়ারকে এরকম অবস্থা করতে পারে, তাহলে এতগুলো মুসলিম মানুষ যাবে, এতগুলো মুসলিম প্লেয়ার যাবে, যদিও সেখানকার ক্যাপ্টেন লিটন দাস। এটা ভাবুন একবার, যেখানে ভারতবর্ষে এই বর্ণ বৈষম্যের শিকার হয়ে ভারতটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা, আর সেই জায়গায় এত উগ্রবাদী মৌলবাদী যদি হয়ে থাকে ভারত, এই বাংলাদেশ, তাহলে বাংলাদেশের লিটন দাস কি করে ক্যাপ্টেন্সি করতে পারে? তাহলে বাংলাদেশের কি কোনো আর প্লেয়ার নাই লিটন দাস বাদে? ঘটনাটা সেই রকম কিন্তু নয়। তারা খেলাকে ভালোবাসে, খেলাকে প্রায়োরিটি দেয়। আর আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার ছেলেকে আইসিসির একদম হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসিয়ে রেখেছেন টাকার গরমে, তার আঙুল হেলনে যেগুলো করা সম্ভব সেগুলোই করছে। তবে বাংলাদেশের আপামর জনসাধারণ একই জায়গায় স্থির আছে, যদিও হয়তো বা শনি রবিবার হয়তো 17-18 তারিখের মধ্যেই ভারত থেকে একটা টিম যাচ্ছে বাংলাদেশে। যেভাবেই হোক প্রশমিত করতে হবে, যেভাবেই হোক অনুনয় বিনিময় হাত পা ধরে হলেও একটু বাংলাদেশের মানুষের সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদেরকে বলবো যে আমাদের ভুল হয়ে গেছে, আপনারা আবার মুস্তাফিজুরকে খেলতে দেন আইপিএলে এবং আপনারা খেলতে আসুন। কিন্তু যখন এই উগ্র হিন্দুত্ববাদীরা এইরকম কথা বলছিল,
তখন একটাও প্রেস মিট করেনি এই বিজেপি সরকার। বিজেপি সরকার হচ্ছে সবচাইতে খারাপ এবং সবচাইতে ন্যাক্কারজনক কাজ করছে। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান সম্মান নিয়ে খেলা করছে। আমরা যখন দেখেছি পাকিস্তানের সঙ্গে খেলা, পাকিস্তানকে কথায় কথায় মারবো ধরবো, সেটা প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সিস্টেমে তারা যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমরাও খারাপ ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু খেলার ময়দানে যখন খারাপ ব্যবহারগুলো উপস্থাপন হয় সেক্ষেত্রে অত্যন্ত লজ্জা। তাহলে আপনাদের খেলার কি প্রয়োজন আছে? আপনি বলবেন যে আমি অমুকের সঙ্গে খেলবো না, তা আপনারা খেলাও করবেন, আবার পক্ষান্তরে এই ধরনের ঘৃণ অপরাধ ছড়াবেন সারা বিশ্বে। এই মৌলবাদ, এই ধর্ম অন্ধতা সারা পৃথিবীতে বীজ বপন করবেন। আপনারা বলবেন সেকুলার, আপনারা বলবেন ধর্মনিরপেক্ষ, আপনারা বলবেন আমাদের দেশের সংবিধানই শেষ কথা। আপনাদের দেশের সংবিধান কি এই কথা বলে? আমার ভারতের সংবিধান কি এই কথা বলে? আমাদের ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচাইতে উন্নত মানের, প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়ার কথা বলেছে। প্রতিটা মানুষ তার বাক স্বাধীনতা আছে। এইরকম একটা গণতান্ত্রিক দেশে ক্রিকেট ময়দানকে ছাপিয়ে দিচ্ছে রাজনীতি। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। যেভাবে গোটা ক্রিকেট ময়দানটাকে, ক্রিকেটের 22 গজটাকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে, এই রাজনীতি আমি ঘৃণা জানাই, আমি তীব্র নিন্দা জানাই। যাই হোক, আমরা চাই, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা ক্রিকেটকে ভালোবাসি যারা, তারা চাইব বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা নির্দিষ্ট কথাবার্তা হোক। প্রয়োজনে দুই দেশের রাষ্ট্র নেতারাও এই বিষয়ে হস্তক্ষেপ করুন। আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটাই সবচাইতে ভালো। বাংলাদেশ একটা প্রতিবেশী আমাদের দেশ। পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক করে বসে আছি, আর একটা দেশের সঙ্গেও খারাপ সম্পর্ক করে বসে থাকব। ওদিকে চীনের সঙ্গেও সেই রকমভাবে সখ্যতা রাখতে পারছি না। তাহলে আমরা চলবো কার সঙ্গে? প্রতিবেশীরাই যদি এইরকম হয় তাহলে একসময় কি ভারত একাকিত্বে ভুগবে? বাংলাদেশ কিন্তু ঝোপ বুঝে কোপ মেরেছে। তাই ভারত যত বড়ই হোক না কেন, ভারত বাংলাদেশের মতো 10টা হলেও তবুও ভারতকে এখন যেহেতু ভুল করেছে, অন্যায় স্বীকার করতে হবে। আগামী দিনে মুচলেকা দিয়ে, লেখালেখির মধ্য দিয়ে, ক্ষমা প্রার্থনা করে ভারত যেন বাংলাদেশের কাছে সারেন্ডার হয় এবং বাংলাদেশ পুনরায় আবারও ভারতে খেলতে আসুক। অন্ততপক্ষে খেলার মাঠে আমরা আর রাজনীতি দেখতে চাই না। যেভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলোয়াড়রা হাত পর্যন্ত মেলায় না, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেন এই রকম অবস্থা যেন না হয়। যদিও আমরা পূর্বে দেখেছি বাংলাদেশ এবং ভারতের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে গভীর একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। শুধুমাত্র পুরুষ ক্রিকেট নয়, মহিলা ক্রিকেটেও আমরা দেখেছি কিভাবে যখন ভারতের মেয়েরা খুব সুন্দর খেলা উপস্থাপন করে তারা বিশ্ব রেকর্ড করেছে T20 মহিলা বিশ্বকাপে, তখন বাংলাদেশের একজন ক্রিকেট মহিলা, তিনি মারুফা, তিনিও কিন্তু এই ভারতকে সংবর্ধনা জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন। এটাই তো ক্রিকেটের সবচাইতে ভালো একটা দিক। খেলার মাঠে যে যখন বিপক্ষে খেলবে তখন অবশ্যই আমরা শত্রু মানে এই নয় যে গুলি বারুদ নিয়ে বসে থাকব, একে অপরের প্রতিপক্ষ। কিন্তু যখন আমরা খেলা শেষ হয়ে যাবে তখন আমরা সকলেই বন্ধু, সকলেই মানুষ, সকলেই এই ক্রিকেটকে ভালোবাসি। তাই ক্রিকেট ময়দানে রাজনীতি করবেন না। শুধুমাত্র হিন্দু মুসলিমের খেলা আপনারা ভারতের মধ্যে খেলছেন, খেলুন, আপনাদেরও দিন শেষ হবে একদিন। এই হিন্দু মুসলমানের খেলা বেশি দিন এরকম করতে পারবেন না, কেননা উগ্র হিন্দুত্ববাদী এটা 2%, 3%, 5%। সবাই কিন্তু উগ্র হিন্দুত্ববাদীকে বিশ্বাস করে না, ভরসা করে না। তারা বিজ্ঞানকে ভালোবাসে, তারা আগামীর ভারতকে ভালোবাসে, তারা আগামীর ভারত
আরও উন্নতি হোক, বিজ্ঞানে ডেভেলপ করুক, এটা চাই। গোবর আর গোমূত্রের মধ্যেই মুখ চুবিয়ে বসে থাকব, এই রকম চিন্তাভাবনা হিন্দুদের মধ্যে নেই। আমি বিশ্বাস করি নিশ্চয় আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আবারও ভালো হবে। এই তো নির্বাচন, সামান্য কয়েকটা দিন গেলেই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে, নিশ্চয়ই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কেননা বাংলাদেশের মানুষ ভারতের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ভালোবাসে, তারা বিশ্বাস করে, ভরসা করে। বাংলাদেশের কিছু কিছু প্রোডাক্ট ভারতেও আসে, সেগুলো আমরা খুব সমহিমায় গ্রহণ করি। বাংলাদেশের ইলিশ, ঢাকাই জামদানি শাড়ি, এগুলো তো আমাদের খুবই প্রিয়, অত্যন্ত মনের মতো একটা জিনিস। তাই আমরাও চাই বাংলাদেশ এবং ভারত পুনরায় নতুন করে সম্পর্ক বিস্তার করুক। তবে যারা ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে বলবো, আপনারা অন্ততপক্ষে প্রত্যেকটা বিষয়ে ভারতের রাজনীতির মতো আন্তর্জাতিক বিষয়গুলোতে নাক গলাতে আসবেন না। ভারতের রাজনীতির ভিতরে যেভাবে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আন্তর্জাতিক জায়গাতে যখন এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তখন আপনাদেরই এই হাতে পায়ে ধরতে হবে। আজকে যেমন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, সেই দেশটার হাতে পায়ে ধরতে হচ্ছে শুধুমাত্র এই উগ্র হিন্দুত্ববাদীদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে জিও পলিটিক্সের এই ভিডিওটা, খেলার ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে, অনেকেই বলছে যে এই ভিডিওর মধ্য দিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে। গুজব না, এটা বাস্তব কথা। ভারত এটা ভুল করেছে, ভুল স্বীকার করুক, বাংলাদেশের কাছে সারেন্ডার করুক। ভুল স্বীকার করলে, মাথা নত করলে কোনোদিন ছোট হয় না, বরঞ্চ সম্পর্ক আরও মজবুত হয়। কথায় বলে, মাথা নত করে দাও হে প্রভু তোমারও চরণ তলে। অবশ্যই আমরা মাথা নত করব প্রভুর দরবারে, কিন্তু সম্পর্ক ভালো রাখার জন্য, নিশ্চয়ই আগামী দিনের রাখার জন্য, বন্ধুত্বের স্বার্থে মাথা নত করব বাংলাদেশের কাছে, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছেও, বাংলাদেশের সর্বোপরি সব শ্রেণীর মানুষের কাছে। আমরা ভারতীয় হিসাবে আপনাদের কাছে এই ঘটনা, এই মোস্তাফিজুরকে কেন্দ্র করে আজকে দুই দেশের মধ্যে যে সম্পর্কে ফাটল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভুল মার্জনা করবেন এবং আগামী দিনে নিশ্চয়ই ভারতে খেলতে আসবেন।